দেবযানী রায় দিদি ভাই, আপনাকে স্বাগত আর্ট চেকে। আপনি জয়েন করছেন এই মুহূর্তে আসলে ভারতের পশ্চিমবঙ্গ থেকে, আর কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে নমস্কার। গেলেন। হ্যাঁ, বাংলাদেশে ঘুরে গেলেন, একটুর জন্য আপনার সাথে দেখা হলো না। এখানে বেশ কতগুলো জায়গা আপনি ছুঁয়ে গিয়েছেন। ওই অভিজ্ঞতাটা একটু ছোট করে শুনবো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই ওটা আমাদের আসলে অনেক দিনেরই ইচ্ছে ছিল বাংলাদেশ যাওয়ার। প্রথম কথা, আমার স্বামী পাবনার, মানে অরিজিনালি, মানে আমার শ্বশুর মশাইয়ের বাবা এসেছিলেন ওখান থেকে। তো সেই জন্য খুব ইচ্ছে ছিল পাবনা দেখার। এবং আমি যদিও ওই দিককার, কিন্তু আমার ইচ্ছে ছিল শিলাইদহ, কুষ্টিয়া, এই মানে বিশেষ করে রঘুনাথের জায়গাগুলো দেখা। তো সেইভাবেই আমাদের যে ট্রাভেল এজেন্ট প্ল্যানটা করে দিয়েছিল। হুম। আমরা ট্রেনে করে যশোর গেলাম। তারপর ওখান থেকে পুরোটাই গাড়ি। আহ, যশোর থেকে সাগরদাঁড়ি ঘুরে ওদিক থেকে শিলাইদহ, কুষ্টিয়া, বগুড়া হয়ে পাবনা হয়ে ঢাকা। ঢাকা থেকে আমরা প্লেনে ফিরলাম। কিন্তু খুব ভালো বেড়ানো হয়েছে। এবং এইরকম আতিথেয়তা আর এত আন্তরিকতা সত্যি আমরা মানে কল্পনার বাইরে ছিল। আর খাওয়া তো আছে, হুম। যেমন মিষ্টি তেমনি দই তেমনি মাছ। মাওয়া ঘাটের আহ, মাওয়া ঘাটের ইলিশ ইলিশ, হ্যাঁ। একেবারে একদম সামনে কেটে ভেজে রান্না করে দিচ্ছে, ওটাও একটা অদ্ভুত অভিজ্ঞতা। হুম। তারপর পদ্মার ব্রিজ দেখা হলো। সবই ও, হয়েছে আচ্ছা। আমাদের। হ্যাঁ, আমি নিজেও এখনো দেখিনি। আমরা ওই দিকে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। ওটা বেশ। ওটাও এমনিতে দেখা হলো। শিলাইদহ ঘুরে কিরকম লাগলো? রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহর জায়গাটা ঘুরে? অসাধারণ অভিজ্ঞতা। শিলাইদহ আমার মানে এত ছোট থেকে শখ ছিল। আর ওখানে গিয়ে দেখলাম যে মানে ওখানকার স্থানীয় লোক এত হুম। সুন্দরভাবে চুপচাপ, এত ভাবে ভালোভাবে দেখছে, সেইটা আমার মানে খুব আশ্চর্য লাগলো। তারপর আমরা ওখানে গান গাইলাম, আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, হ্যাঁ, ওই আমাদের ভিডিওতে দেখেছি আপনার। হ্যাঁ, হ্যাঁ। তো তারা একেবারে উচ্ছ্বসিত, মানে সবাই চুপ করে শুনছে। আমরা বুঝতেও পারিনি আমাদের যে শুনছে। পেছন দিকে অত হ্যাঁ। লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শেষ হতে সে হাততালি দিয়ে উঠে তখন এত ভালো লেগেছে। মানে সত্যি মানে আন্তরিক ভাবে তারা খুশি হয়েছে যে আমরা ওখানে গিয়ে। আর দূরে পর্দা দেখা যাচ্ছে, ওখানে গান গাইছি, মানে এটা আমরা স্বপ্নেরও বাইরে ছিল আমার কাছে। এই আর কি। না, দারুণ। আসলে দারুণ, একটুর জন্য মিস হয়ে গেছে, তবে নিশ্চয়ই পরের বার আপনার সাথে দেখা হবে আমার। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কুষ্টিয়ায়, আমি জানতাম না, সেটা পরে জানলাম। কিন্তু তখন না বৃষ্টি আরম্ভ হয়ে হ্যাঁ, গেছে। সেটাই সেটাই। কারণ বর্ষার হ্যাঁ, দিনে, হ্যাঁ, যেহেতু খুব হ্যাঁ। বেশি দিন আগের কথা নয়। তো না, দিদি, এটা হচ্ছে যে আপনার একটা বই, মানিকদার চিঠি দেবযানীকে, হ্যাঁ, এই যে বইটা, এবং মানিকদা আমরা জানি যে এটা আসলে সত্যজিৎ রায়ের একটা ডাকনাম, তার কাছের মানুষরা এই নামটাতেই তাকে মানে সম্বোধন করতেন। এবং হ্যাঁ, আমরা, উনি ভালো পাচ্ছেন যে ওই হ্যাঁ, নামেই ডাকা হোক, কারণ আমাকেও বলেছিলেন সেটা। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা যারা ধরেন কখনো তাকে দেখিনি দূরে থেকে, কিন্তু কি হয় যে আর্টিস্টের আর্ট ওয়ার্ক গুলো যখন মানে মানুষের কাছে যায় এবং তাদের হৃদয়ে স্পর্শ করে, তখন তারাও কিন্তু তার আপনা হয়ে যায়। আসলে মানে একদম কখনো তার সাথে দেখা হয়নি, কিন্তু আমার মনে হয় যেন তিনিও আমাকে জানেন। তো আমারও সেই কিন্তু লোক। যে আমরাও যখন কথা বলি নিজেরা, তখন আমরাও কিন্তু মানিকদা বলে কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো মূলত আসলে এই জায়গাটা ধরে আজকে গল্পটা হবে, যে মানিকদার সাথে, মানিকদার চিঠি দেবযানীকে, এই রহস্যটা কি, আসলে কি চিঠির বিষয়টা কি, দেবযানীটার আর বিষয়টা কি, এবং হ্যাঁ, কিভাবে কানেকশনটা হলো আর কি। চিঠির বিষয়টা একটু আগে থেকে বলি। কারণ সবাই বোধহয় জানে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটা ছোটদের পত্রিকা বার করতেন, সন্দেশ যার নাম। হুম। সেইটা পরে সুকুমার রায় অনেকদিন চালিয়েছিলেন। তো সুকুমার রায় চলে যাওয়ার পর ওটা বন্ধ হয়ে যায়। আহ সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়ের খুব ইচ্ছে ছিল যে ওটা আবার নতুন করে চালু হোক। তখন সত্যজিৎ রায় 1961-62 সালে উনি আর কবি সুভাষ মুখোপাধ্যায় দুজনে মিলে সম্পাদনায় পত্রিকাটা আবার নতুন করে শুরু হলো। হুম। এবং ওই শুরু হওয়াতে ওটা আমরা তখন ছোট, আমি আমার দিদি সবাই ওটা গ্রাহক হলাম। এবং এই যে ওইখান এই থেকে এই হ্যাঁ, এইখানটা তো আর একটু জানতে চাই। আমি একটু হ্যাঁ, ঢুকে পড়ছি কথার মধ্যে। কারণ হ্যাঁ, হচ্ছে নিশ্চয়ই। এটা একটা বুঝতেই পারছি যে হয়তো এই পত্রিকাটার থেকে একরকমের যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু হ্যাঁ, এই পত্রিকাটাও যে বাসায় এলো সেই 1961 বা যেই সালটার কথা আপনি বলছেন, হ্যাঁ, যে হ্যাঁ, সময়টার কথা বলছেন, সেই সময় হ্যাঁ। আপনারা কোথায় ছিলেন? ভাই বোন বা আপনাদের বাড়ির আবহটা যদি একটু বলা যায়। আমরা এমনি মূলত কলকাতায় বোঝাতে গেলে বালিগঞ্জ অঞ্চলেই থাকতাম। মানে আমার বাপের বাড়ি এখনো ওখানেই।
তো আমরা একান্নবর্তী পরিবার। হুম হুম। বাবারা তিন ভাই। সুতরাং সে প্রচুর, আমরা 15 জন, আমরা 9 জন ভাই বোন একসঙ্গে মানুষ হয়েছি। আর বাবারা, বাবা কাকা কাকিমা সবাই। আর তবে আর ভীষণ গান বাজনার আবহাওয়া ছিল আমাদের বাড়িতে, এবং পড়াশুনো দুটোই। আচ্ছা। হুম, গানটা সবাইকার থাকতেই হবে গলায়, মানে এমনকি বিয়ে হওয়ার একটা এই থাকতো যে মেয়ে যেন গান জানে। গান হুম। গাচ্ছে। আর পড়াশুনোর এটা তো ছিলই, ঠাকুমা ভারতবর্ষ নিতেন, বঙ্গদর্শন নিতেন, ওগুলো আমরা দেখেছি বাঁধানো। আর সেই জন্য ওই মা আমাদের মানে আমাদের ওটাকে গ্রাহক করে দেওয়া হলো। আমি হুম। তখন খুবই ছোট, সত্যি কথা বলতে কি, আমি তখন খুব একটা পড়তে পারতাম না, কিন্তু আচ্ছা। আমি ছবি দেখি। হ্যাঁ, 61 আমার খুবই অল্প বয়স, আমি তো 58 সালে জন্মেছি। সুতরাং আমি ছবি দেখতাম, এবং হুম। ওই ছবির সঙ্গেই কিন্তু সত্যজিৎ রায়ের আঁকার সঙ্গে আমার পরিচয়। আচ্ছা। কারণ সন্দেশের হ্যাঁ, আকার। সন্দেশে, কারণ সবাইকার এতে আঁকতেন, কারণ ওটা কিন্তু ভালো করে দাঁড় করাতে হবে। লিখতেও তিনি আরম্ভ করলেন ওই সময়ে, কিন্তু তখন তার এটা আগে কি একটা কিন্তু ছোট্ট লিখতেন। পত্রিকা ছিল, মানে একটা চিঠি পত্রিকা মতন? আমরা তখন না এটা না, সমগ্র দেখতে পাই। না না, দেশ যেরকম, আচ্ছা আমার হাতের আচ্ছা। কাছে একটা হাতের কাছে রাখলে হতো, দেশ যেরকম পত্রিকা ওইরকমই ভালো। আর ওইরকম, আচ্ছা। পুরো, হ্যাঁ, পুরো ওনার অলংকরণ থাকতো প্রত্যেকের গল্পের সঙ্গে, নিজের মান্থলি গল্পে তো মান্থলি বটেই। বেরোতো? হ্যাঁ, মানছি বেরোতো। বেশ, একদম তাহলে বেশ মানছি। শ্রম যাইতো এটার পেছনে। হ্যাঁ, ভীষণ, মানে ওটা দাঁড় করাতে উনি হ্যাঁ। ভীষণ তা- পুরোটাই নিজেকে শ্রমটা দিতে হতো। আর শুধু তো ওটা না, তার সঙ্গে ছবি করার কাজও হুম থাকতো। হুম হুম হুম। হ্যাঁ। আর ওই ওই ছবি দেখে দেখে আমার ওর সঙ্গে কিন্তু পরিচয়, কারণ আমি তখন তো পড়তে পারি না অত। হ্যাঁ। ছবি দেখছি, দিদিরা পড়ছে, দাদা পড়ছে, আমি ছবি এত ছবিটা আকর্ষণ করছে। আস্তে আস্তে পড়তে আরম্ভ করলাম যখন ফেলুদা বেরোতে আরম্ভ করলো। আহ 65 সাল যখন প্রথম বেরোলো, তখন একটু একটু করে আমি পড়তে আরম্ভ, এবং সেই থেকেই ফেলুদা কি বলবো তখনকার হিরো হয়ে গেল আর কি। হ্যাঁ, এই জন্য আমরা তো এখনো অত, বোধহয় ফেলুদার কোনো মুভি রিলিজ পেলে আপনি মানে ফার্স্ট শো দেখার মতন একটা উত্তেজনা হ্যাঁ কাজ হ্যাঁ, করে আপনার মাঝে। একদম। তখন তো কি বলবো, তখন তো আমরা তো সিনেমা দেখতে বাইরে যেতাম না, আমাদের কোনো হিরো সেইভাবে ছিল না। হুম তখন ওই হুম। কি বলবো, এই চরিত্রগুলোই আমাদের হিরো, সাহিত্যের যে চরিত্র, হ্যাঁ। অপু বলো কি ফেলুদা বলো, আমরা তো ওইগুলোই একটা মন গড়া একটা কাল্পনিক একটা করে নিতাম না। সেই সেই ক্ষেত্রে তখন আমাদের কাছে হিরো কিন্তু মানে ফেলুদা। সত্যি। আর তোপসের বয়সটা মোটামুটি আমার বয়স, সেই জন্য কাছাকাছি, হ্যাঁ, so আরো ওই রিলেট করতে যুগটা ঠিক। পারছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, রিলেট করতে পারি। তো সেই জন্যেই যখন 74 তোমার উম ফেলুদা প্রকাশনার 73-এ, সময় না তখন। না, ফেলুদা তো 65 সালে আরম্ভ হয়ে গেছে সন্দেশে। হুম। যখন অশনি সংকেত হলো ও। 73 সালে, তারপরে কাগজে একটা খবর বেরোলো যে এরপর সত্যজিৎ রায় ফেলুদা, তার নিজের লেখা ফেলুদা নিয়ে একটা চলচ্চিত্র করবেন। আচ্ছা। এবং সেইটা আমাদের সাংঘাতিক একটা উত্তেজনার কারণ হলো, কে করবে, কোন রোলে কে করবে সেইগুলো। হ্যাঁ, কারণ বইয়ে তা পড়ে তো একটা চরিত্র মাথার মধ্যে তো একরকমের বইয়ের মধ্যে, রয়েছে। মাথার মধ্যে তো একটা রয়েছে। তো যাই হোক, 74 সালে ডিসেম্বরে ওটা রিলিজ করলো, এবং দেখে মানে কি এটা কি বলবো, সোনার আমার সারা কেল্লা? রাত। সোনার কেল্লাটা ছিল? এটা সোনার কেল্লা, হ্যাঁ সোনার কেল্লা দুটোই তো করেছেন, হ্যাঁ হ্যাঁ। সোনার কেল্লা আর জবা ফেলুনা। তো হুম। সোনার কেল্লা দেখে সারা রাত্রির ঘুম হয়নি, সেই মাথার মধ্যে সেই উঠে দৌড়ে, তারপর ফেলুদা রূপী সৌমিত্র চট্টোপাধ্যায়, এবারে একটা তোপসে, অসাধারণ লেগেছিল। সাধারণত মানে গ্রেট লিটারেচার যেগুলো হয় ওগুলোর ভিজুয়ালাইজেশন পাঠকের মনকে উতরে যেতে পারে না, কিন্তু এই কাজটা না না, কিন্তু একদমই। এটা উতরে হ্যাঁ। গিয়েছিল একদম। হুম হুম। কখনোই ওতরায় না, সবসময় মনে হয় এটা হলো না, ওটা সত্যি। তো ঠিক আমি হ্যাঁ যেরকম ভেবেছিলাম সেরকম হ্যাঁ। হয়নি। কিন্তু ওটা মানে সব মিলিয়ে একটা ভিজুয়াল এতে একটা ওই প্রকৃতির মাঝখানে সেই দেখেছো নিশ্চয়ই, আহ ওই সেই মরুভূমি, উটের দৌড়, লালমোহন বাবুর রসিকতা, মানে সব হ্যাঁ মিলে বাঙালি একদম সেই যে প্রেমে পড়ে গেল, সেই সিনেমা থেকে এখনো বেরোতে পারিনি, হ্যাঁ। সত্যি বলতে কি। সারা তো রাত ঘুম ওই হলো না, সিনেমা, এটাই হচ্ছে একদম বিষয়। এটাই হচ্ছে। তখন ক্লাস 9-এ পড়ি, একদম মানে একটা ওই বয়স তখন। হ্যাঁ। তো সেইটা দেখার পর মনে হলো যে এতদিন তো সম্পাদক মশাইকে চিঠি লিখতাম, এবার একটা ব্যক্তিগত চিঠি আচ্ছা, লিখি না, ততদিনে এত ভালো। চিঠি লেখা শুরু হয়ে গিয়েছে মানে না সন্দেশ? না, আমি সন্দেশে লিখতাম, সেটা আচ্ছা। সম্পাদক লিখে।
প্রিয় সম্পাদক আমার এইটা ভাল লাগেছে, ওইটা ভাল লেগেছে, এইটা কি আচ্ছা কি আচ্ছা, এবার একটু চিঠি এরকম লেখার বললাম। জায়গাটাতে একটু শুনি না, মানে চিঠি লেখার জায়গাটা যে এত সহজ, আহ, কি করে হ্যাঁ, হলো আপনার? ওইটাই আমি জানি। ওই ওই 74 সাল ওটা দেখার পরই মনে হলো আমি এবার একটা চিঠি লিখি। তো ঠিকানাটা তো সন্দেশেই পেয়ে গেলাম, ওনার বাড়ির ঠিকানাটা। তো ও চিঠি তাই? লিখলাম যে হ্যাঁ, ওটা থাকতো সম্পাদকের সব ঠিকানাগুলো আর কি। তো লিখে, তো সত্যি কথা বলতে ভুলে গেছিলাম, কারণ 7 দিন বোধহয় আমি একটু অপেক্ষা করেছিলাম যে হ্যাঁ। হয়তো আসবে 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 করে। তারপর একদম ভুলে গেছি। ওখানে ছিল যে ভীষণ ভালো লেগেছে সিনেমা, সন্দেশের আমরা গ্রাহক, সেটাও আমাদের খুব ভালো লাগে ইত্যাদি। হুম। তারপর এলো 75 সালের জুলাই মাসে সেই উত্তর। ও কারণ তখন ভীষণ ব্যস্ত হয়ে গেছেন জন অরণ্যর কাছে, আচ্ছা পরের ছবি, আচ্ছা, যার জন্য। তখন উনি আর সন্দেশের কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা সন্দেশের করা কাজ যায় একদম কি শেষ দিন পরিমাণে। অবধি করে গেছে। হ্যাঁ। কি পরিমাণে খাটতেন মানে কোনো ধারণাই নেই মানুষের। মানে আর সন্দেশ এত একটা প্রিয় জায়গা ছিল শেষের দিকে। লেখা মানে পয়সার অভাবে একটু এও হয়েছিল সন্দেশটা দাঁড় করাতে, আর পারছিলেন না। তুমি প্রথম চিঠিটা দেখলেই বুঝতে পারবে। এবং পরে অনেক চিঠিতে আছে যে আমার ভীষণ খারাপ লাগার জায়গা যে আমি সন্দেশ আনন্দমেলার সঙ্গে আমি হুম, মানে প্রতিযোগিতায় পাচ্ছি না। হ্যাঁ কারণ হ্যাঁ। সেটা একটা আনন্দর একটা, ওরা তো অনেক পয়সা করে নিয়ে নেবেছে না। উম সেই জন্য সেটা। যাই হোক, সে জুলাই মাসে চিঠি এলো, বাবা একটা হাতে করে দেখি হ্যাঁ, এইটা এয়ারমেল। এটা একটু ভালো করে ঠান্ডা মাথায় শুনতে হ্যাঁ, হবে। প্রথম একদম। যেটা আমরা ভুলে গিয়েছিলাম যে হয়তো মানে উত্তর আসবে সত্যি না। ভুলে গেছিলাম হ্যাঁ। এটা। বাবা হঠাৎ বললেন তোমার একটা চিঠি এসছে, আমি বলি, এটা এয়ারমেল খাম, এবং বাংলায় নামটা লেখা, ঠিকানাটা ইংরেজি, নামটা বাংলা। আচ্ছা, আমি তখনই লাফিয়ে উঠে যাই, আমি ভুলে গেছি করতে। মানে ওইটুকু দেখেই বোঝা বোঝা হয়ে গিয়েছে। একদম, কারণ ওরম হাতে লেখা একটা, ওরম একটা অদ্ভুত মানে সেই সেই শুরু 75 সাল থেকে শুরু, 91 সাল অব্দি চললো, 16 বছর। 16 বছর ধরে চিঠি লেখালেখি। আচ্ছা, একদম। প্রথম চিঠি, দাঁড়াও দাঁড়াও, আমি আমারই উত্তেজনা কাজ করছে এরকম একটা চিঠি। আচ্ছা, বাড়িতে এলো তখন হচ্ছে ক্লাস 10-এ না 9-এই চলছে? 9-এর, 9-10 9-10-এর আমার এরকম একটা সময়। ওরম, হ্যাঁ। একদম তো চিঠিটা কি মানে বাড়ির শুধু সবাই মিলে পড়া হলো? একদম। ওটা তো মানে আমি আগে পড়লাম, তারপর সবাই, ওটাই নিয়ম হয়ে গেল যে আমি আগে পড়বো, তারপর বাবা মা দাদা ভাই দিদি, এবং ভাই যেহেতু স্ট্যাম্প জমাতো, স্ট্যাম্পটা খুব লোক বলতো ওই স্ট্যাম্পটা আমাকে দিয়ে দাও। কারণ প্রত্যেক চিঠিতে একটা নতুন স্ট্যাম্প থাকতো। মানে হুম। ওটা মনে হয় পোস্ট অফিসে বলাই থাকতো যে যে ওই মাস, যে মাসে যা স্ট্যাম্প বেরোবে সেটা মনে হয় ও বাড়িতে দিয়ে যেত। আচ্ছা। উম, হ্যাঁ, তবে আমি খুলতে দিতাম না। আহ, যেরকম আছে সেরকমই। যেরকম আছে আমার হ্যাঁ একটা খাম রাখা আছে, চিঠি তো আছেই, খামও রাখা আছে, তোমাকে আমি পাঠিয়েওছি হ্যাঁ ছবি একটা। হ্যাঁ। হুম, তো সেই আহ, শুরু। প্রথম প্রথম চিঠিটাও তো আমাকে পাঠানো হয়েছে, তাই না? হ্যাঁ, আমি পাঠিয়েছি, হ্যাঁ। একটু কি এটা শুনবো নাকি, কি লেখা ছিল? প্রথমটা, হ্যাঁ, হ্যাঁ, আমি বইটা থেকেই পড়ছি, কারণ চিঠি যা হয় নিশ্চয়ই না, নিশ্চয়ই। খালিগুলো হালকা হতে আরম্ভ করেছে হ্যাঁ, আর কি, চিঠিগুলো যেটা হচ্ছে যে ফেড করে মিলি গেছে। ভাই একদম হুম, সুন্দর করে অ্যালবাম করে রেখেছে, তো হ্যাঁ, আমরা। রেখেছি, কিন্তু যা হয় ফাউন্টেনের কালি তো, ফাউন্টেন পেন হ্যাঁ। হালকা হয়ে যাচ্ছে, ফেড করে যাচ্ছে। হুম। ঠিক আচ্ছা, আছে। এটা হচ্ছে 30/7/75 লেখা। স্নেহের দেবযানী, তোমার চিঠি পেয়ে খুব ভালো লাগলো। আনন্দমেলা সম্বন্ধে তুমি যা লিখেছো, আমার মনের কথাটাও অনেকটা তাই। পড়বার জিনিস সন্দেশে অনেক বেশি এবং ভালো থাকে ঠিকই, কেবল কাগজ আর প্রেস আরেকটু ভালো হলে সন্দেশকে আরো অনেক সুন্দর, ব্র্যাকেটে চেহারার দিক দিয়ে করা যেত। সেটা সম্ভব হচ্ছে না বলে মনটা খুঁতখুত করে। তবে এটাও ঠিক যে তোমাদের মতন গ্রাহক গ্রাহিকা বেশ কিছু সংখ্যক থাকলে সন্দেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নতুন ফিল্ম এবং পুজোর লেখা আঁকা নিয়ে বেজায় ব্যস্ত, তাই এখানেই শেষ করি। শুভেচ্ছা নিও, সত্যজিৎ রায়। তখনও তখনও মানিকদা হননি কিন্তু। আচ্ছা, রাইট, মানে ফর্মাল জায়গাটা দিয়ে, ফর্মাল নোট দিয়ে তখন শুরু হলো। একদম ফর্মাল এবং স্নেহের দেবযানী। হ্যাঁ হ্যাঁ। এটা এটা যেদিন পরবর্তীতে গিয়ে কি হয়েছে? এটা পরবর্তীতে আসলে আমি একটা কি কি বলে সম্বোধন করব সে হ্যাঁ। বুঝতে না পেরে লিখলাম শ্রীচরণেশু রায় মশাই। আচ্ছা। হ্যাঁ,
তো সেইটার জবাবে লিখলেন, স্নেহের দেবযানী শ্রীচরণেষু রায়মশাই সম্বোধনটা ভালো লাগছে না। তার কারণ প্রেসিডেন্সি কলেজের সংলগ্ন একটি বিখ্যাত চায়ের দোকানের মালিককে আমরা ওই নামে সম্বোধন করতাম। আমাকে তো সকলেই মানিকদা বলে, ওটাই আপত্তি কি? এই হয়ে গেল বাহ, মানিকদা। হয়ে গেল এখন মানিকদা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর প্রথম লিখেছি সিনেমা দেখে না হয়, ফেলুদার সিনেমা দেখে না হয় ঘুম হলো না, চিঠিটা পাওয়ার পর কি হ্যাঁ, হলো? সেও একটা মানে কি করব ভেবে পাচ্ছি না। কাকে বলবো, সবাইকে বলবো। তখনও তো স্কুলে হুম। আহ বন্ধুদের দু একজনকে বললাম। তবে সবাই তো ঠিক ওটা এ করতে পারে না, মানে ওই উত্তেজনাটা। তবে বাড়িতে একটা ভীষণ উত্তেজনা হলো, সেটা ঠিকই। তবে ওই চিঠিতেই লিখেছেন জন অরণ্য বোধহয় জানুয়ারি মাসে মুক্তি পাবে। এই ছবি কিন্তু আচ্ছা। সেন্সরের বিচারে প্রাপ্তবয়স্কদের জন্য। তোমার কি সেই বয়স পৌঁছেছে? মানে এই মানে কি আদর লেখার মধ্যে, অনেক একদম আদর। মানে এত আন্তরিক, এত এ হুম, হুম। আহ, এবং এই যে কতটুকু প্রথম আমি তখন, চিঠিতে, সরি বলেন। হ্যাঁ না, আমাকে আর কত দুটো চিঠি হয়েছে তার আগে লেখা। হ্যাঁ। কিন্তু তার মধ্যেই এই যে একটা সুন্দর করে একটা ছোট কাউকে লিখছেন, সেই এইটা কিন্তু তার জন্য যে কোনো মানে কি বলবো, যত্নটা খুব আছে আর তুচ্ছ কি। করে হুম, যত্ন আছে, তুচ্ছ হুম, করে নেই, হুম। অবহেলা নেই, বা একটা যা হোক করে দায় সারা ওর কোনো চিঠি নেই। এইটাই হচ্ছে মানিকদার সবচেয়ে বড় দেখার শেখার জিনিস। সত্যি। হ্যাঁ। হুম। একদম। এবং প্রথম চিঠিতে ওই যে যেটা আপনি পড়লেন যে চেহারাখানি আবার ব্র্যাকেটে দেওয়া, মানে লিখতে গিয়েও হুম, একটা ডিটেলিং কাজ করে, তাই না? একদম, একদম ভীষণ ভীষণ। আর চিঠিগুলো বইটা যদি কেনো দেখবে মানে হ্যাঁ, একেবারে লাইনগুলো সোজা দিকে ছাড়, একেবারে সমান। চিঠিটাও একটা ছবির মতন। হ্যাঁ। বাংলাদেশের দর্শকদের জন্য বলা যাচ্ছে যে এই বইটা আসলে বাতিঘরে অ্যাভেলেবেল। তো আমরা কালেক্ট করতে পারি ওখান থেকে। আর যারা আহ, ভারতে পশ্চিমবঙ্গে আছে তারা কিভাবে জোগাড় করতে পারে দিদি ভাই বইটা? হ্যাঁ, সেটাও কলেজ স্ট্রিটে পাওয়া যায়, দেজের আচ্ছা। দোকানে পাওয়া যায়, বা আচ্ছা, কারিগরের নিজস্ব যেটা দোকান আছে কলেজ স্ট্রিটে, ওখানে পাওয়া যায়। ঠিক আছে। আর ওখানে এই চিঠিগুলো অনলাইন পাওয়া সংকলন যায়। আছে। হ্যাঁ, পাশাপাশি আরো কি কিছু কি মানে আপনার স্মৃতিকথন আছে কিছু? না না, আমার হ্যাঁ প্রথমে ভূমিকা এবং স্মৃতিকথনটা আছে প্রথম গোড়ায়। বাকিটা ওই চিঠিগুলো ফ্যাক্সিমিলি করে আছে, প্লাস আর তাছাড়া এমনি লেখাটাও আছে। আচ্ছা। তো 16 বছরের চিঠি লেখালেখি, তাই না? একদম 75 থেকে 91, হ্যাঁ। হ্যাঁ। কতগুলো চিঠি হতে পারে এর মধ্যে? 73টা। চিন্তা করা যায়, মানে দেখুন, উনি সিনেমা বানাচ্ছেন, ঘর হ্যাঁ, সংসার তো হ্যাঁ, আছেই, তার হ্যাঁ, মধ্যে অনেক কতগুলো কাজ, সন্দেশের কাজ, আর চিঠি লিখে মানে খুব, আরো হ্যাঁ, কতগুলো জায়গায় তিনি মানে সংযোগ রাখছেন তার মধ্যে। আহ মানে এই ছোট বন্ধুটাকেও এটাও লিখে করছেন। রাখা হচ্ছে। হ্যাঁ, একদম। শুধু তো বাহ, কলকাতায় থাকতেন না, তখন সারা পৃথিবী দৌড়ে বেড়াচ্ছেন তখন, মানে হ্যাঁ, তো সেটাই। একেবারে খ্যাতির ঠিক মধ্য টাইম। গগনে বলা। হ্যাঁ, হ্যাঁ। একদম পিক টাইম। হুম। কখনো সেই জুরি হয়ে আমেরিকায় যাচ্ছেন, কখনো এখানে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, তার মধ্যে ছবির কাজ। ছবির কাজ তো কলকাতায় অতটা হতো না, মানে মিউজিকের কিছুর জন্য চেন্নাই যেতে ঠিক। হতো, বম্বে হ্যাঁ, যেতে হতো। হ্যাঁ, হ্যাঁ। এত তখন এই ছিল না। হুম। তো তার মধ্যেও কিন্তু মাঝে মাঝে বলছেন, আমি একবার খুব রাগ করেছি, কেন চিঠি দেন না, তখন বললেন রাগ করেছে তো আমি এই এই কাজ করেছি। আমি বসেছিলাম না, আমি বসেছিলাম না, আমাকে এই এই কাজগুলো করতে হয়েছে বলে আমি চিঠি দিতে পারিনি। এই যে একটা কি বলবো, একটা অসমবয়সী বন্ধুত্ব, এই যে এরকম হতে পারে। হ্যাঁ। আজকালকার দিনে চিঠি লেখাটাই তো উঠে গেছে, না, সেটাই, প্রথম কথা। সেটাই, হম। সেটাই। আচ্ছা, আর প্রথম চিঠিটা পাওয়ার যে উত্তেজনা হলো, তারপরে মানে তারপরে চিঠিতে আপনি কি লিখলেন যে আপনি কতখানি উৎফুল্ল বা হ্যাঁ, হ্যাঁ, আমি ভাবতেই পারিনি। আসলে আমার চিঠিগুলো সত্যি একটা কপি রাখা উচিত ছিল, আমি তো কে বুঝিনি যে এই তখন জানতো যে জানতো। সুতরাং সেগুলো আমি একেবারেই ভুলে গেছি কি লিখেছিলাম। তবে হ্যাঁ, ছেলে মানুষের মতন অনেক কিছু লেখা ছিল, অনেক সময় বলে এটা তো করেছি। থাকবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর এই যে মানবিমানের যে বিষয়টা যে আপনি আর উত্তর দিচ্ছেন না, তাই না? হ্যাঁ, ওটা কেন দিচ্ছেন না, কেন দেরি করছেন, তখন সেই লাস্টে লিখতেন রাগ পড়েছে তো, এই আর কি। এমনিতে এরপরে আপনাদের দেখা দেখা হলো কিভাবে?
দেখা হলো 1977, মানে প্রায় 2 বছর পর। আমি আসলে একটা এটা স্কুল শেষ করে যে কলেজে ঢুকলাম সেটা মানিদার বাড়ি থেকে 5 মিনিট। হুম, হ্যাঁ, আচ্ছা আর সেই জন্য আমাকে অনেক চিঠিতে লিখছেন, তুমি বাড়ি ফেরার পথে আমাদের বাড়ি একবার ঘুরে যাবে, এত আচ্ছা। কাছে পড়াশোনা করছো, তুমি চলে এসো। কিন্তু মা তো রাজি না, ওইসব সিনেমার এসব লোকেদের বাড়ি টাড়ি যাওয়া হবে না, রক্ষণশীল বাড়ি, চিঠি লিখছো ওই অবধি ঠিক আছে, কিন্তু ওর বেশি আর হবে না। তো যাই হোক, এই করতে করতে তারপর আমি বললাম যে না, এবার যেতেই হবে, এরকম একটা এতবার বলছেন, তখন বাবা বললেন ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি তোমার। আচ্ছা। বাবার সঙ্গে গিয়েছিলাম 1977 সালে সালে। তখন হীরক রাজার দেশের প্রস্তুতি চলছে। আচ্ছা। হ্যাঁ, নিজেই দরজা খুললেন, সব সময় তাই করতেন, মাই নিজেই গড। দরজা খুলতেন, নিজেই দরজা অব্দি এগিয়ে দিতেন। আমি এরকম সৌজন্যবোধ আমি কারুর দেখিনি। আর বসে বসে যে ছবি আঁকছেন, আমি বললাম, কি করছেন? বললেন যে আমি হীরক রাজার দেশে ওই জামা কাপড় কিরকম হবে তার রং টং গুলো ঠিক করছি। দেখলাম সব ওই হুম ফিগার গুলো এঁকেছেন, তাতে রং দিচ্ছেন, রাজা, তারপর ওই মন্ত্রী, পর হুম পর হুম। পর পর যেরকম এগুলো উনি কিছু কিছু বসতেন আমরা এখন পাটা দেখতে তুলে। পাই বোধহয়। এখন যেগুলো অনেকটাই, হ্যাঁ। হ্যাঁ ওগুলো হয়েছে, ওই যেরকম করে বসতেন পাটা একটা তুলে সামনে একটা বোর্ড রেখে আঁকতেন। সেই প্রথম যাওয়া। তারপর তো বহুবার গেছি, বহুবার আমাদের বিয়েতে এসেছেন। হুম হুম। মানে বিয়েতে তারপরে আপনি ইনভাইট করলেন, এলো সত্যি মানে এই এইরকম ভাবে একটা বন্ধুত্ব হওয়া যায় কিভাবে? হ্যাঁ, বা ইনভাইটটা অবশ্য তখন মনে হলো যেরকম যার নিয়ম, বাবা মা সবাই দুজনেই গেছে বলার জন্য। হুম। তো বললেন যে হ্যাঁ নিশ্চয়ই যাব। তারপর দেখ বাবার না মার দিকে তাকিয়ে চুপি চুপি বলছেন, কি হলো, কবে হলো এসব, ও কি নিজে নিজেই করছে, আমাকে তো কিছু বলেনি, চিঠিতে তো লেখেনি, বলে হা হা করে হাসি। আর সে হাসিটা আমার এখন কানে হ্যাঁ বাজে। হ্যাঁ। হ্যাঁ, তারপর ঠিক এসেছিলেন 7:30, বলেছিলেন একটু আগে যাব, কারণ আমার আর একটা বিয়ের নেমন্তন্ন ছিল বোধহয় হুম আমার। হুম। 7:30 নাগাদ যাবো, ঠিক 7:30 এসেছিলেন, কিছু খেলেনও না, বললেন দুটো জায়গায় পারবো না, একটু খালি আইসক্রিম খেলেন। আর আর আচ্ছা। রূপোর চামচের সেট দিয়েছিলেন, রাখা আছে ওটা। তাই না? হ্যাঁ। পরে দেখেন কিশোরী বয়স থেকে শুরু করে আপনার সন্তান সহ মানে জার্নিটা ওনার সাথে হ্যাঁ, দেখা করতে যাওয়া একেবারে সন্তান সহ ওটাই আমার শেষ যাওয়া, নিশ্চয়। 91। হুম। হ্যাঁ, তারপর তো অসুস্থ হয়ে 92 তো চলেই গেলেন, এমনিতে সেটাই। আমি মানে যেহেতু এই যে প্রথম চিঠিটাতে আপনার কিন্তু গভীরতাটা উনি আজ করেই লিখলেন যে হ্যাঁ তোমার কথাটার সাথে আমি একমত, আনন্দমেলার সম্পর্কে যা বললি ইত্যাদি ইত্যাদি। তারপরে এই হুম যে 70-এর অধিক চিঠি এত এতগুলো বছরে, তো মানে এই 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 লেখাপত্রতে যে চিন্তা ভাবনার আদান প্রদান হয়েছে সেগুলোর যদি কিছু হুম। কিছু আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। আসলে ছবি নিয়ে আলোচনা তো হতোই, ছবি দেখে নিজেই বলতেন তুমি কবে দেখবে, তারপর দেখে আমাকে কিন্তু জানিও কেমন লাগলো, আচ্ছা। এটা তো আছে। হুম। তাছাড়া আরেকটা যেটা ভীষণ অনেক চিঠিতেই ছড়িয়ে, সেটা হচ্ছে গান বাজনা। ও। তুমি এর গান শুনেছো কিনা, ওর বাজনা শুনেছো কিনা, বিলায়েতের ছেলে এখন ভীষণ বাজাচ্ছে, পারলে শুনো। রশিদ বলে একজন, একটি অল্প বয়সী ছেলে, খুব ভালো গাইছে। অনেক প্রচুর শিল্পীর নাম আছে, আচ্ছা। অজয় চক্রবর্তীর নাম আছে, ওইগুলো নিয়ে খুব আলোচনা হতো, মানে না লিখতেন আর আপনাকে কি। সমৃদ্ধও করছে তাই না, কি সুন্দর করে। হ্যাঁ, সমৃদ্ধ করছেন। আর যেহেতু আমিও বলতাম যে আমি এইটা শুনতে গেছি, হুম ওটা শুনতে হুম গেছি, তখন হুম। সেইটা বুঝতে পারতেন যে আহ এটা আলোচনাটা করা যায় সেটা নিয়ে। তারপর 83 সালে ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ মানে যেটা ভারত জিতলো প্রথম, হ্যাঁ সেইটা ক্রিকেটে। নিয়ে ওটা দেখতে দেখতে আমি ছেলেবেলায় ফিরে গেছিলাম। ক্রিকেট নিয়ে হতো, সবকিছু নিয়ে, যে একেবারে যে শুধু এ নিয়ে হতো তা অনেক সময় আমাদের নিজেই জিজ্ঞেস করছে, এবার কোনো ভালো উপন্যাস পড়লে সেগুলো থেকে কি কোনো ছবি করা যায়, আমি কতটুকু জানি, সেটা পর্যন্ত জিজ্ঞেস করেছেন। কি পরিমাণে হ্যাঁ আহ, গুরুত্ব মানে দিতেন হ্যাঁ, মানে। পূজাবার চিঠিতে কিছু ভালো কিছু পড়লে। হুম, হুম। তারপর বেড়াতে যাওয়া নিয়ে, নিজে যখন সেই কুলু মানালি গেছেন সেটা নিয়ে লিখেছেন। আমরা রাজস্থান গেলাম, আমাকে বলেছিলেন যে এই এই জায়গাগুলো যেও। আহ
তবে রাজস্থানে একবার গেলে হয় না, বারবার যেতে হয়। রাজস্থানের মতন এত এত দেখার আছে। ছেলের কথা তো আছে, সন্দীপ করছে। আমি একবার বলেছিলাম যে ওই হিন্দিতে আমার একেবারে ভালো লাগছে না। ওই মাঝে করেছিল না হিন্দিতে হুম কিছু হুম। গল্প, কোন একটা গল্প বলেছিলেন, আমি লিখেছিলাম যে আমার ভালো লাগেনি বলে, যখন হবে তুমি টিভিটা বন্ধ করে দিও, তোমাকে দেখতে হবে না। মানে এইসব ছোট ছোট মানে ছড়িয়ে আছে। আর তাছাড়া কি অসম্ভব খাটতেন। গোরস্থানের সাবধান যখন লিখছেন, ওইটার ছবি আঁকার জন্য হুম। বার পাঁচে গিয়েছিলেন সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে। ও। গিয়ে, হ্যাঁ, গিয়ে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপর সেই উঠে মানে সুস্থ হওয়ার পর উপন্যাসটা লিখেছিলেন, মানে দিনে 12 ঘন্টা বোধহয় একটানা লিখে রাইটার্স ক্র্যাম্প হয়ে যায়। রাইটার্স ক্র্যাম্প মনে হয় ওই বুড়ো আঙুলটা ফুলে যায় উফ, বেশিক্ষণ লিখলে। বললো হ্যাঁ, তাও আমাকে লিখতেই হয়েছে, লেখা শেষ করতে হয়েছে। আমি তর্জনী আর মধ্যম আই দিয়ে কলম ধরে লিখে আমি শেষ করেছি লেখা। ওনার পক্ষে মানে সম্ভব। এতটা ডেডিকেশন। একদম, একদম সত্যি। সেটাও লিখেছেন আমাকে যে মানে এইভাবেই আমাকে মানে আমি বুঝতে পারি যে মানে সারাদিনের মধ্যে কাজের মধ্যেই উনি থাকতেন, কাজ ছাড়া থাকতে পারতেন না। এবং আপনাকে লেখাগুলো দেখে মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যে এরকম যে দেবযানী আমার বন্ধু, মানে আমি ওকেই তো বলছি, আর কাকে বলবো, এরকম হ্যাঁ, একটা ব্যাপার একদম কিন্তু, তাই একদম। না? মানে খোলা মনে বলা হুম। যে সমস্যাগুলো আমাকে না বললেও চলতো। কতটুকু আমার চেয়ে 38 বছরের বড়, আমি তখন কত ক্লাস, সেকেন্ড ইয়ার পড়ি, 19 20 বছর বয়স, 21 22। কিন্তু তাতে মানে একটা সাবলীল ভাবে লিখে গেছেন। সেইটাই ওর দেখবার মতন। মানে চিঠির, এটা তো একটা শুধু চিঠি না, এই এতদিন ধরে এটা একটা জার্নি। আমার হুম। নিজের মনে হয় মানিকদার হাত ধরে, মানিকদার কথার হাত ধরে আমার জার্নি সত্যি তাই। একেবারে, একদম তাই মনে হয়। আর এটাও ঠিক যে 84 সালে তো হার্ট অ্যাটাকটা হলো যখন ঘরে বাইরে করছেন। তারপর থেকে আহ শরীরটা সত্যি ভাঙতে আরম্ভ করলো। হুম। এবং কাজও বন্ধ হয়ে গেল। মানে ডাক্তাররাই কাজ করতে দিলেন না আর হ্যাঁ কি। হ্যাঁ। এবং সেটাও বারবার লিখছেন যে আমি কাজ ছাড়া থাকতে পারি না, ডাক্তাররা এটা হ্যাঁ, বুঝতে পারছে না, আমি কাজের মধ্যেই ভালো থাকি। গণসূত্র যখন করছেন ফ্লোরে, ডাক্তাররা রাজি হলেন কিন্তু আউটডোরটা দিলেন না, হ্যাঁ। হুম। পুরোটাই স্টুডিওয়ে। হ্যাঁ, ফ্লোরে তখন ডাক্তার, বাইরে অ্যাম্বুলেন্স থাকতো। কিন্তু এটা বলতেন যে এটা- আমার, হ্যাঁ, আমি তার এই কাজের মধ্যেই আমি ভালো থাকি। সেটা ডাক্তাররা কিছুতেই বুঝছে না। কিন্তু ভালো ছিলেন না, সত্যিই ভালো ছিলেন না। কারণ মাঝে মাঝেই লিখতেন আমার শরীরটা ভালো নেই, হাসপাতাল ঘুরে এলাম, নানান রকম আহ চিঠির হাতের লেখা চেঞ্জ হতে আরম্ভ করলো, যেটা হয়। ও। উম, মানে বোঝাই যাচ্ছে যে প্রথমে একবার ছবির মতন, পরে একটু কাঁপা কাঁপা, একটু লাইনগুলো বেঁকে গেছে। হুম। শেষ চিঠিটা দেখলে তুমি বুঝতে পারবে একেবারে এবং লিখেইছেন আমি 100% সুস্থ নই। কিন্তু ওই সুস্থতা অসুস্থতা যে অতটা, সেটা আমি সত্যি বুঝতে পারিনি, হ্যাঁ। কেউই বুঝতে পারেনি যে সেই সময় নাতিও হয়ে গেছে। আমাকে লিখেছেন পরের ছবি আগন্তুকের জন্য করছি, আমাদের বাড়ির আগন্তুকটিও খুব শান্ত এবং ভালো হয়েছে। হ্যাঁ, মানে আপনি তো তার ঘরের মানুষই আসলে, সেইভাবেই। একদম, হ্যাঁ। আমি পরেও গেছি, মানিকদা চলে যাওয়া, যেদিন চলে যাওয়ার দিন, তুমি একটা বোধহয় ওখানে প্রশ্নের মধ্যে হ্যাঁ ছিল, হ্যাঁ। আমি যাইনি। আমি আমি ওই চেহারা দেখতে আমার কোনো ইচ্ছেই ছিল না। আর হুম, প্রচন্ড হুম। ভিড় হয়েছিল, আমি বলছিলাম যে চেহারাটা আমার মনের মধ্যে রইলো ওটাই সেটাই থাক। সেটাই। আমি যাইনি, আমি বহুদিন ওর বাড়িও যাইনি। বহুদিন, এই বোধহয় ঠিক লকডাউনের আগে, এই বইটা বেরোবার আগে সন্দীপকে একটা তো বলতে হয়, মৌখিক একটা অনুমতির ব্যাপার থাকে, সেইটা বলার জন্য আমি এতদিন পরে গিয়েছিলাম ওর বাড়িতে। তবে ওর ঘরটা এখন বন্ধই থাকে, হুম। কারণ এত দুর্মূল্য বই আর জিনিস আছে, ভীষণ চুরি যাওয়ার সম্ভাবনা। কেন দেখা হুম। করতে গিয়ে হাতে করে কেউ নিয়ে চলে এলো, এরকম তো হয়েওছে, মানিকদা থাকাকালীনই হয়েছে। চিত্রনাট্য নিয়ে চলে গেছে, শুনেছি, এগুলো সব পরে শোনা গেছে। সেই জন্য ওই ঘরটায় বসিনি। তো সন্দীপও সত্যি কথা বলতে কি অসম্ভব ভালো মানুষ।
মানুষ হিসেবে কোনো তুলনাই নেই সন্দীপের। ছবি ভালো করে খারাপ করে আমি তার মধ্যে যাচ্ছি না, না, ঠিক কিন্তু আছে। একটা যে যে বাবার যে সৌজন্যবোধ, হুম 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 হুম। সেটা কিন্তু পুরো মাত্রায় ওর মধ্যে আছে। তবে হ্যাঁ, বাবা যে জায়গায় পৌঁছেছিলেন সেইখানে ওইরকম করে দরজা ওইটা খুলে আসলে দেওয়া সন্তানের জন্য হ্যাঁ, একটা চাপও তৈরি হয়, যে তো ভীষণ হ্যাঁ, উনি ভয়ঙ্কর। ওনার জায়গাতে যেটা আছে হ্যাঁ, ঠিক ওটা আছে। তো সবাইকার, রথীন্দ্রনাথেরও না, হয়েছিল, সেটা। সন্দীপ রায়েরও হয়েছে, সবাইকারই হয় ওটা, ওই হুম একই হুম। লাইনে থাকলে খুব মুশকিল। ও সত্যি। যদি অন্য কিছু করতো সেটা আলাদা কথা, কিন্তু মানুষ হিসেবে সত্যিই খুব ভালো, এবং ওর ছেলেও খুব ভালো, সৌরদীপ। হুম। তো বইটা করার চিন্তা মানে কিভাবে এলো আপনার? বইটা করার চিন্তা, দেখো আমার কিন্তু সত্যি কথা বলতে কি ইচ্ছে ছিল না খুব একটা, ওই জন্য আমার একেবারেই ব্যক্তিগত এই জন্য কিন্তু আমার ওই দু একটা চিঠি একটা পত্রিকায় বেরিয়েছিল, এই আচ্ছা। একজন একেবারে লিটল ম্যাগাজিন বলতে পারো। তো তাকে এই কারিগর প্রকাশক বলেছিলেন আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দিন, আমি বই করতে চাই। তো তিনি একদিন হঠাৎ বাড়িতে এসে হাজির, পুরো সেই স্ট্যাম্প পেপার নিয়ে, মানে একটা তো লিখিত এ করতে হয়, এগ্রিমেন্ট সবকিছু এগ্রিমেন্ট নিয়ে নিয়ে, রেডি, আজকে না আমি আমাকে নিয়ে যাবো। এইভাবে রেডি করে আজকেই আমি নিয়ে যাবো। আমি আর তখন মানে হ্যাঁ না কিছু ভাবার আগেই তখন মনে হলো যে এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু সবাইকার জানা উচিত। না, অবশ্যই। এটাও তো সব, এখানে হ্যাঁ, মানে আপনার যে কথার মধ্যে দিয়ে ওনার আর আরেকটা যেই দিক জানা গেল, এইটা হুম, এটা জানাটা মানে আমাকে তো অন্তত খুব একটা ভালো লাগে, একটা পরিপূর্ণতা দিয়েছে তো। নিশ্চয়ই আরো যাদের সংগ্রহে হ্যাঁ, বইটা থাকবে তাদেরও ভালো লাগবে। আমার তখন মনে হলো এটা সত্যি সবাইকার তো জানা উচিত, না আর সবাই জানে এবং অনেকের একটা ভীষণ ভুল ধারণা, ভীষণ অহংকারী মানিকদা, যেটা ওই একটা বিশাল চেহারা বিশাল গলা, ওটা তো মানে হ্যাঁ কেউ তো হ্যাঁ। কাছে খুব একটা এগোতে পারতো না। হুম। ধরেই নিত যে ভীষণ একটা অহংকারী, একটা ইগো আছে, ইগোইস্টিক। আমি সেই জন্য আমার মনে হলো যে না, এই চিঠিগুলো হলে অন্তত কিছু লোকের ভুল ধারণাটা ভাঙবে, যে কতটাই কাছের লোক হতে পারতেন যদি ঠিক। চাইতেন। হুম। এবং এই একটা অতটুকু মেয়ের সঙ্গে এতদিন ধরে চালিয়ে গেছেন, সেইটার জন্য আমি বললাম ঠিক আছে দিয়েই হ্যাঁ। দিই, কিন্তু তারপর বহুদিন লাগালো, 4 বছর লাগালো বইটা করতে। করে অবশ্য বেরোলো ওই শতবার্ষিকী মানে কুড়ি কুড়িতেই বইটা প্রকাশ হলো। যাক, ফাইনালি বের হয়েছে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সেটা বের হয়েছে এবং খুব যত্ন করে ছেপেছে, সেটা হ্যাঁ আমার হ্যাঁ। সেদিকটা আমার কোনো যেহেতু অভিযোগ চিঠি, নেই। তো বইয়ের কোয়ালিটিটা ওরকম হওয়ার হ্যাঁ, তো একটু আছে। করতে হতো, যার ফলে দামটাও একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। ফ্যাক্সিমিলিও আছে, এ আছে, তো হুম। খুব যাক, ওটা কম একটা রাখতে সংগ্রহে পারে। রাখার মতন বিষয় তো, তো এরকম হওয়াটাই হ্যাঁ, ঠিক এটা আছে। বইটা তো হ্যাঁ। যদি কেউ কেনেন বাতি ঘরে, বাতি ঘরে পাওয়া যায় আমি হাতে জানি, ঘরে কারণ বাংলাদেশ দুজন কিনেছেন, কিনে আমাকে মেসেঞ্জারে আছে লিখেছিলেন যে খুব ভালো লেগেছে বইটা পড়ে। হ্যাঁ, আমি তাদের চিনিও না, হ্যাঁ। কিন্তু তারা সংগ্রহ করেছেন ওখান থেকে, হুম। সেই জন্যই বাতিঘর এবং আমিও নিশ্চয়ই রাখে। তককে তককে আছি, আমিও দ্রুত সংগ্রহ করে হুম, ফেলবো। হ্যাঁ হ্যাঁ। এর জন্য। তো তো আহ দেবযানী দিদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আসলে বইটার হ্যাঁ অভিজ্ঞতা সম্পর্কিত বিষয়ের জন্য, মানে শেয়ার করার জন্য। আমি তো দেখেছি হ্যাঁ আপনার ফেসবুক ওয়ালে আসলে কিছু কিছু ছবি, কিছু লেখা, এবং তখন থেকেই খুব কৌতূহল কাজ করতো যে আচ্ছা কিরকম ব্যাপারটা দেখি তো। কারণ একে তো চিঠি লেখার বিষয়টা, যদিও আমার ছোটবেলাতে হ্যাঁ। এটা ছিল, এখন আর নেই। তাই না? না, চিঠি এখন লেখাটা তো এখন উঠেই গেছে, কি তো মানে হ্যাঁ। জানি না, আমার লেটার বক্স গুলোতে কোনো কিছুই আসে না। আগে তখন একটা খামটা বেরিয়ে থাকতো, দেখেই বুঝতে পারতাম মানিকদার চিঠি এসছে। ইস। সেটা যে কি উত্তেজনার, মানে সেই সেই উত্তেজনাটা না এই প্রজন্ম আর জানলোই না আর এবং কি। আপনি অনেক সৌভাগ্যবান। নিঃসন্দেহে আপনার সেই বুদ্ধিমত্তা এবং যোগ্যতা আছে, যেটার জন্য মানিকদাও আপনাকে চিনেছেন আমি বলবো। কিন্তু তারপর এতগুলো চিঠি এসেছে আপনার কাছে, তো সেটা একটা দারুণ বিষয়। হ্যাঁ, সেটা অনেকেই বলে যে আপনি কি লিখতেন বলুন তো, যে মানিকবাবুর মতন লোক একেবারে এতদিন চিঠি চালিয়ে গেছেন। আমি বললাম, আমি কিচ্ছু জানি না, আমার যা মনে হতো আমি তাই লিখতাম, আমার কখনো মনে হয়নি যে মানিকদার মতন একজন বিরাট মানুষকে, এমনকি অনেক সময় সন্ধ্যেবেলা আমি ফোনও করতাম, মানে হয় আচ্ছা। না একটা কিছু হ্যাঁ হ্যাঁ বেলা একটু ভালো লাগছে না, মন হ্যাঁ খারাপ লাগছে, ফোন নিজেই ধরতেন, হ্যাঁ হ্যাঁ। নিজেই ধরতেন, 2-5 মিনিট কথা বলে রেখে দিতেন, সেটাও হয়েছে। বাহ। মানে এতটাই, কি বলবো, আপনার মানে ভিতরে ঘরের কখনো তো ইয়ে কাজ করেনি মানে
আমি কাকে চিঠি লিখছি, ওরে বাবা, না না ভয় কাজ করবে না, না, কিচ্ছু না। একেবারে না, একেবারে না। একটা কোন একটা মেয়েকে সহজ, বললাম একটা আপনি, সহজ ব্যাপার। একেবারে একটাতে বোধহয় লিখেছিলাম আপনি এরকম সোয়েটার পরে এসেছেন কেন টিভিতে এই গরমকালে, এরকম লিখেছি। একটা ইন্টারভিউ ছিল যে ফেব্রুয়ারি না মার্চ মাসে, আমরা এই গরমকালে এরকম একটা সোয়েটার পরে ইন্টারভিউ দিয়েছেন কেন? তখন লিখলেন মধ্যে ওটা তো অনেক আগে রেকর্ডিং হয়েছে, তখন ঠান্ডা ছিল তাই আমি সোয়েটার। মানে মানে এত বাচ্চা মানুষ সহজ খুবই ছিল। ধৈর্য রেখে একদম একদম। একদম একেবারে। আমিও ভাবতাম না যে এরকম কি লিখছি না লিখছি, উনিও ঠিক সেরকম আমার বয়স, আমার বয়সী হয়ে, যেটা সবাই ওর সম্বন্ধে বলে না, যাদের বাচ্চারা খুব ভালো অভিনয় করে ওরতে, হুম হুম হুম, ঠিক। হুম, তাদের মতন হয়ে লিখতেন বা হ্যাঁ, অভিনয়টা করিয়ে নিতেন। ঠিক আছে এটাই। বিনায়ক, অনেক ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আবার এখন তো যোগাযোগ আমার, রেখো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। নমস্কার, খুব ভালো ভালো থাকো। লাগলো সুপ্র। আচ্ছা। ভালো থেকো তুমি। আচ্ছা। নমস্কার।